আজ আমাদের হাতে ৬ ডিসেম্বর ২০২৫-এর কয়েকটা বেশ ইন্টারেস্টিং রিপোর্ট এসেছে। আমাদের হাতে থাকা প্রথম খবরটাই এই বিশ্বাসের সংকটকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ইউরোপীয় কমিশন এলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের ওপর বিশাল অঙ্কের একটা জরিমানা চাপিয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে তাদের ব্লু চেকমার্ক সিস্টেমটা নাকি বিভ্রান্তিকর আর এতে স্বচ্ছতার অভাব আছে। ব্যাপারটা তো শুধু একটা ফিচার নিয়ে জরিমানা নয়, এর চেয়ে অনেক বড় কিছু, তাই না? অবশ্যই এটা শুধু এক্সের সমস্যা নয়, এটা পুরো ডিজিটাল ইকোসিস্টেমের জন্য একটা সতর্ক বার্তা। একটা সময় ছিল যখন টুইটারে নীল টিক চিহ্ন মানে ব্লু চেকমার্ক মানেই ছিল নির্ভরযোগ্যতার প্রতীক। আমরা জানতাম অ্যাকাউন্টটা আসল। একদম, আমরা জানতাম যে কোনো সাংবাদিক, প্রতিষ্ঠান বা বিখ্যাত ব্যক্তির অ্যাকাউন্টটি আসল। কিন্তু এখন বিষয়টা পুরোপুরি বদলে গেছে। টাকার বিনিময়ে যে কেউ এই নীল টিক কিনে নিতে পারছে। ফলে যে চিহ্নটা একসময় আমাদের সঠিক তথ্য খুঁজে পেতে সাহায্য করত, এখন সেটাই নকল আর আসলের মধ্যে পার্থক্য করতে দিচ্ছে না। কিন্তু একটা পাল্টা যুক্তিও তো আছে, তাই না? অনেকেই বলেন এতে তো সিস্টেমটা আরও গণতান্ত্রিক হয়েছে। আগে যেখানে শুধু এলিট বা প্রভাবশালীরাই এই স্বীকৃতি পেত, এখন সাধারণ ব্যবহারকারীর কাছেও সেই সুযোগ এসেছে। বাহ, এটা একটা দারুণ প্রশ্ন। মানে আপাতদৃষ্টিতে দেখলে মনে হতে পারে যে এটা ক্ষমতার বিকেন্দ্রীকরণ, কিন্তু এর দ্বিতীয় স্তরের প্রভাবগুলো যখন আমরা দেখি তখন ছবিটা বেশ ভয়ঙ্কর হয়ে ওঠে। ভাবুন তো জরুরি পরিষেবার কথা। কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় একটা সরকারি সংস্থার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে যে বার্তা আসে সেটার উপর মানুষ ভরসা করে। অবশ্যই করে। এখন যদি 10টা নকল অ্যাকাউন্ট একই রকম নীল টিক নিয়ে ভুল তথ্য ছড়াতে শুরু করে, তাহলে কি ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে। সাংবাদিকদের ক্ষেত্রেও একই কথা। যাচাইকৃত তথ্যের উৎস আর মনগড়া খবরের মধ্যে পার্থক্য করাটাই কঠিন হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় ক্ষতি হল এর মাধ্যমে খুব সহজে স্ক্যাম বা জালিয়াতি করা সম্ভব। তার মানে বিশ্বাস যাচাই করার যে সহজ ভিজুয়াল উপায়টা আমাদের ছিল, সেটাই এখন সবচেয়ে বড় ধোঁকা হয়ে দাঁড়িয়েছে। প্ল্যাটফর্মের ওপর থেকে বিশ্বাস ওঠা এক জিনিস, কিন্তু যে টুলটাকে আমরা নিজেদের কাজের সঙ্গী বানিয়ে ফেলেছি সেটা যখন ধোঁকা দেয়, তখন কি হয়? তখন পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। আর ঠিক এটাই ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। জনপ্রিয় এআই চ্যাটবট গ্রোক হঠাৎ করেই অচল হয়ে পড়েছে। শুক্রবার রাত থেকে হাজার হাজার ব্যবহারকারী এর অ্যাপ বা ওয়েবসাইটে ঢুকতেই পারছেন না। যারা লেখালেখি, কোডিং বা গবেষণার মতো কাজের জন্য এর ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছিলেন, তাদের তো মাথায় হাত। এটা আমাকে ক্লাউড কম্পিউটিংয়ের শুরুর দিকের কথা মনে করিয়ে দিচ্ছে। তখনও মানুষ একটামাত্র সার্ভিস প্রোভাইডারের উপর সব ডেটা রাখতে ভয় পেত। সবসময় একটা ব্যাকআপ বা বিকল্প পথের কথা ভাবা হতো। ইতিহাস কি আবার ফিরে আসছে এবার এআই এর হাত ধরে? আপনি একেবারে সঠিক জায়গায় ধরেছেন। ইতিহাস শুধু ফিরে আসছে না, আরও বড় আকারে ফিরে আসছে। ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে পরিকাঠামোটা অনেক বেশি পরীক্ষিত এবং স্থিতিশীল, কিন্তু জেনারেটিভ এআই এর জগৎটা এখনও নতুন। গ্রকের মতো পরিষেবাগুলো এতটাই কেন্দ্রীভূত যে একটা সার্ভার বা একটা সিস্টেমের সমস্যা হলে তার প্রভাব বিশ্বজুড়ে পড়ছে। এই ঘটনাটা আমাদের দুটো জরুরি প্রশ্ন করতে বাধ্য করছে। প্রথমত, আমাদের ডিজিটাল প্ল্যান বি কি? মানে একটা পরিষেবার ওপর অন্ধভাবে নির্ভর করাটা কি বুদ্ধিমানের কাজ? আর দ্বিতীয় প্রশ্নটা কি? দ্বিতীয় এবং আরও গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, এই কেন্দ্রীভূত মডেলের ভবিষ্যৎ কি? যখন লক্ষ লক্ষ মানুষের উৎপাদনশীলতা মাত্র কয়েকটি কোম্পানির হাতে বন্দী, তখন কি আমাদের আরও বিকেন্দ্রীভূত ওপেন সোর্স এআই মডেলের দিকে যাওয়া উচিত নয়? এই ঘটনাটা শুধু ব্যবহারকারীদের জন্যই নয়, ডেভেলপারদের জন্যও একটা বড় শিক্ষা। একটা দুর্দান্ত ফিচার থাকাই যথেষ্ট নয়, পরিষেবাটা নির্ভরযোগ্য হতে হবে। দিনের শেষে যে প্রযুক্তি নির্ভরযোগ্য নয় তার কোনো উপযোগিতাই নেই। নির্ভরযোগ্যতার কথা যখন উঠলই, তখন আমাদের ব্যক্তিগত জীবনে ব্যবহৃত প্রযুক্তির দিকে তাকানো যাক। আমাদের হাতে এমন অনেক নির্ভরযোগ্য ডিভাইস আছে যার ভেতরের অনেক ফিচার আমরা ছুঁয়েও দেখি না। একদিকে উইকিপিডিয়ার মতো কোম্পানি নতুন ফিচার আনছে ব্যবহারকারীদের ডেটা বিশ্লেষণ করে, অন্যদিকে আমাদের ঘরের ক্যামেরার ফিচার আমরা ব্যবহারই করছি না। প্রথমে উইকিপিডিয়ার খবরটা বলি, এটা আমার বেশ মজা লেগেছে। তারা মোবাইল অ্যাপে বছরের সালতামামি নামে একটা নতুন ফিচার এনেছে। ব্যবহারকারীরা দেখতে পারবেন তারা সারা বছরে কোন কোন বিষয়ে সবচেয়ে বেশি পড়েছেন, কত ঘন্টা সময় দিয়েছেন। এটা তো বেশ ইতিবাচক একটা উদ্যোগ মনে হচ্ছে। হ্যাঁ, একদিকে দেখলে এটা খুবই ইতিবাচক। এটা আত্মবীক্ষণের একটা দারুণ উপায়। একজন ব্যবহারকারী তার জ্ঞান অর্জনের যাত্রাপত্রা
ফিরে দেখতে পারছেন, কিন্তু মুদ্রার অপর পিঠও আছে। এই ফিচারটি কাজ করার জন্য অ্যাপটিকে আপনার পড়ার প্রতিটি অভ্যাস, প্রতিটি ক্লিক ট্র্যাক করতে হচ্ছে। উইকিপিডিয়া একটি অলাভনবক সংস্থা, তাদের উদ্দেশ্য হয়তো মহৎ, কিন্তু এই ডেটা মডেলটা খুব শক্তিশালী। শক্তিশালী বলতে ঠিক কী ধরনের ঝুঁকির কথা বলছেন? ভাবুন তো, কোনো স্বাস্থ্য বিষয়ক অ্যাপ যদি আপনার উইকিপিডিয়া পড়ার অভ্যাস থেকে জানতে পারে যে আপনি কোনো নির্দিষ্ট রোগ বা মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে অনেক গবেষণা করছেন, তখন সেই তথ্য ব্যবহার করে আপনাকে টার্গেটেড বিজ্ঞাপন দেখানো হতে পারে। ও আচ্ছা। এমনকি আপনার স্বাস্থ্য বীমার প্রিমিয়ামের ওপরও এর প্রভাব পড়তে পারে ভবিষ্যতে। উইকিপিডিয়া হয়তো এটা করবে না, কিন্তু অন্য কোনো বাণিজ্যিক অ্যাপ এই ডেটা পেলে তার সদ্ব্যবহার করবে এমন কোনো নিশ্চয়তা নেই। তাই এক্সের ক্ষেত্রে যেমন স্বচ্ছতার প্রশ্ন উঠেছিল, এখানেও সেই একই প্রশ্ন উঠছে। ব্যবহারকারীকে কি স্পষ্টভাবে জানানো হচ্ছে যে তার ডেটা কিভাবে ব্যবহৃত হচ্ছে? একদম। একটা ফিচারের উপযোগিতার পাশাপাশি তার পেছনের নীতিটাও সমান গুরুত্বপূর্ণ। এবার এমন একটা ফিচারের কথা বলি যা আছে কিন্তু নেই। ঘরের নিরাপত্তা ক্যামেরার 2-ওয়ে অডিও, মানে ক্যামেরার মাধ্যমে কথা বলার সুবিধা। প্রায় সব আধুনিক ক্যামেরাতেই এটা থাকে, কিন্তু রিপোর্ট বলছে 95% ব্যবহারকারী হয়তো এটা একবার পরীক্ষা করে আর দ্বিতীয়বার ব্যবহার করেন না। কেন? এটা কি শুধু একটা গিমিক? এর পেছনে বেশ কিছু মনস্তাত্ত্বিক এবং সামাজিক কারণ আছে। প্রথম এবং সবচেয়ে বড় কারণ হল গোপনীয়তার উদ্বেগ। আমাদের অবচেতন মন সবসময় ভাবে, আমি যদি কথা বলতে পারি তার মানে ওপাশ থেকেও কেউ হয়তো আমার কথা শুনছে, এমনকি যখন আমি ফিচারটা ব্যবহার করছি না তখনও। দ্বিতীয় কারণটা হল সামাজিক অস্বস্তি। ক্যামেরার স্পিকারে আমাদের গলার আওয়াজটা কেমন, যান্ত্রিক আর রোবোটিক শোনায়। এটা ফোনে কথা বলার মতো স্বাভাবিক অনুভূতি দেয় না। এটা আমি নিজে পরীক্ষা করে দেখেছি। আমার মনে আছে একবার চেষ্টা করেছিলাম ডেলিভারি বয়কে কিছু বলতে। আমার গলার আওয়াজটা এমন রোবটের মতো শোনাচ্ছিল, আর ওপাশ থেকে মানুষটা এমনভাবে চমকে উঠেছিল যেন আকাশ থেকে কেউ কথা বলছে। তারপর থেকে আর সাহস হয়নি। ঠিক তাই। এই অস্বস্তিটাই একটা বড় বাধা। আর তৃতীয় কারণ হল আমরা এর ব্যবহারিক দিকগুলো নিয়ে ভাবি না। যেমন, আপনি বাড়িতে নেই, কিন্তু ডেলিভারি কর্মীকে বলতে পারেন পার্সেলটা কোথায় রেখে যেতে হবে। এটা তো কাজের। বা পোষা প্রাণীটাকে একা রেখে গেছেন, তার সাথে কথা বলে তাকে শান্ত করতে পারেন। এমনকি দরজায় কোনো সন্দেহভাজন ব্যক্তিকে দেখলে ঘরে না থেকেও তাকে সতর্ক করতে পারেন। কিন্তু এই ব্যবহারগুলো আমাদের অভ্যাসের অংশ হয়ে ওঠেনি। এটা প্রযুক্তি কি করতে পারে এবং মানুষ শিল্পকলায় কি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তার মধ্যেকার ব্যবধানটা খুব স্পষ্টভাবে তুলে ধরে। দারুণ পয়েন্ট। আচ্ছা, টেক কোম্পানিগুলো আসলে কি ভাবছে সেটা বোঝাটাও জরুরি। আমরা তো এতদিন ব্যবহারকারী, নিয়ন্ত্রক সংস্থা আর প্রযুক্তির ব্যর্থতা নিয়ে কথা বললাম। এবার একটু নির্মাতাদের দিক থেকে দেখা যাক। আমাদের হাতে ক্যাননের তোশিয়ুকি ইশিয়ের মন্তব্য রয়েছে। 1937 সালে প্রতিষ্ঠিত ক্যাননের মতো একটি ঐতিহ্যবাহী প্রযুক্তি সংস্থা। তিনি বলেছেন, বাজারের উন্নয়নের জন্য সুস্থ প্রতিযোগিতা একটি ইতিবাচক শক্তি। এটা তাদের কাছে নতুন কিছু নয়, এটা তাদের ব্যবসার মূল দর্শন। এই মন্তব্যটা আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে একটা অসাধারণ তুলনামূলক চিত্র তুলে ধরে। একদিকে এক্স বা গ্রকের মতো নতুন প্রযুক্তি সংস্থাগুলো বিশ্বাস, নির্ভরযোগ্যতা আর স্বচ্ছতার সংকটে ভুগছে। অন্যদিকে ক্যাননের মতো একটি প্রায় শতবর্ষ পুরনো সংস্থা ব্যবসার সেই সনাতন নীতির কথা বলছে, প্রতিযোগিতা উদ্ভাবনকে উৎসাহিত করে এবং শেষ পর্যন্ত গ্রাহকদের জন্যই ভালো। সম্ভবত এই দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গিটাই নতুন প্রজন্মের অনেক কোম্পানির মধ্যে অনুপস্থিত। তাদের দর্শন হল দ্রুত চলো এবং সবকিছু ভেঙে ফেলো। তার মানে কি এই নতুন কোম্পানিগুলোর কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই? নাকি তাদের ব্যবসার মডেলটাই এমন যে টিকে থাকার জন্য বিতর্ক বা দ্রুত পরিবর্তন জরুরি? ক্যাননের মতো কোম্পানিগুলো দশকের পর দশক ধরে নিজেদের সুনাম তৈরি করেছে, পণ্যের গুণমান এবং নির্ভরযোগ্যতার উপর ভিত্তি করে। তাদের কাছে প্রতিযোগিতা মানে হলো আরও ভালো, আরও নির্ভরযোগ্য পণ্য তৈরি করা। এটা একটা ম্যারাথন দৌড়ের মতো। অন্যদিকে কিছু নতুন ডিজিটাল প্ল্যাটফর্মের কাছে প্রতিযোগিতা মানে হলো ব্যবহারকারীর মনোযোগ দখল করা যে কোনো উপায়। তাদের দৌড়টা হলো 100 মিটারের স্প্রিন্ট। এই স্প্রিন্টে খুব দ্রুত সাফল্য পাওয়া যায়, কিন্তু পথটা খুব ভঙ্গুর হয়। এক্সের বিশ্বাসযোগ্যতার সংকট বা গ্রোকের সিস্টেম ফেলিওর, এই সবই সেই ভঙ্গুরতার প্রমাণ।
ক্যাননের এই মন্তব্যটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রযুক্তির জগতে টিকে থাকার জন্য শুধু উদ্ভাবনই যথেষ্ট নয়, একটি স্থিতিশীল এবং বিশ্বাসযোগ্য ব্যবসায়িক দর্শনও প্রয়োজন। অসাধারণভাবে পুরো বিষয়টাকে এক সুতোয় গেঁথে দেওয়া হলো। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা পেলাম তা হলো ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচয়ের সংকট, এআই এর মতো নতুন প্রযুক্তির ওপর আমাদের ভঙ্গুর নির্ভরতা, ব্যক্তিগত প্রযুক্তির কিছু ফিচার কেন আমাদের মন জয় করতে পারে আর কিছু কেন পারে না, এবং সবশেষে প্রযুক্তি দুনিয়ার দুটো ভিন্ন ব্যবসায়িক দর্শনের লড়াই। একদম। আর এই সব মিলিয়ে ২০২৫ সালের এই চিত্রটি আমাদের দেখাচ্ছে যে প্রযুক্তি একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এআই অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে বাড়ির নিরাপত্তা ক্যামেরা পর্যন্ত প্রযুক্তি যতই আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে, ততই মূল প্রশ্নটি শুধু এই প্রযুক্তি কি করতে পারে থাকছে না, বরং আসল প্রশ্নটি হলো আমরা কিভাবে এর সাথে বিশ্বাস, স্বচ্ছতা এবং বাস্তব উপযোগিতার উপর ভিত্তি করে একটি সুস্থ সম্পর্ক তৈরি করতে পারি। এটাই আজকের আলোচনার মূল সুর। আর শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন মাথায় ঘুরছে। আমাদের প্রযুক্তি জীবনে এমন কত ডিজিটাল ভূত ঘুরে বেড়াচ্ছে, সেই সব অ্যাপ, গ্যাজেট বা ফিচার যারা একসময় আমাদের ভবিষ্যৎ বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন হয়তো আমাদের ফোনের কোনো এক কোণায় বা ড্রয়ারে ধুলো জমিয়ে পড়ে আছে। 3D টেলিভিশন, স্মার্ট গ্লাস বা হয়তো কোনো ফিটনেস ব্যান্ড। এই উপেক্ষিত প্রযুক্তিগুলোর দিকে তাকালেই হয়তো আমরা বুঝতে পারব ভবিষ্যতের উদ্ভাবনার পথটা ঠিক কোন দিকে যাওয়া উচিত। মানুষ আসলে কি চায় আর প্রযুক্তি তাদের কি দিতে চাইছে, এই দুয়ের মধ্যেকার ব্যবধানটা কোথায়, সেই উত্তরটা হয়তো ওখানেই লুকিয়ে আছে।